আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটা রাজ্যের স্বাস্থ্য সংকট মানে একটা পাবলিক হেলথ ক্রাইসিস সেটা সমাধান করা হচ্ছে আম দিয়ে? হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলার খুব পরিচিত একটা লোককথায় গোপাল ভাঁড় কিন্তু ঠিক এটাই করে দেখিয়েছিলেন। চলুন না আজ এই গল্পটাতেই ঢোকা যাক আর দেখি কিভাবে তিনি এই প্রায় অসম্ভব কাজটা সম্ভব করলেন। তাহলে প্রশ্নটা হলো, রাজার বাগানের সাধারণ আম দিয়ে কি সত্যি সত্যি একটা আস্ত হাসপাতাল বানিয়ে ফেলা যায়? এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাই নিয়েছিলেন বুদ্ধিমান গোপাল। মানে, গল্পের একেবারে শুরুতেই এমন একটা অসম্ভব প্রশ্ন। তো গল্পটা শুরু হচ্ছে কৃষ্ণনগরে। আর শুরুটাই বেশ ভয়াবহ। হঠাৎ করেই কোত্থেকে যেন একটা অজানা জ্বর এসে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। একেবারে মহামারীর মতো অবস্থা। সাধারণ মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, চারিদিকে শুধু আতঙ্ক আর দিশেহারা অবস্থা। পরিস্থিতি যে ঠিক কতটা খারাপ ছিল সেটা শুনলে অবাক হতে হয়। রাজ্যের একমাত্র ভরসা ছিলেন রাজবৈদ্য, আর তার ছোট্ট বাড়িটা রোগীতে একেবারে উপচে পড়ছে। আর যারা ভেতরে জায়গা পাচ্ছে না, তারা ওই গনগনে রোদের মধ্যে বাইরে অপেক্ষা করছে অসহায়ভাবে। খোদ রাজবৈদ্যের কথাতেই বোঝা যাচ্ছিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। উনি তো হতাশ হয়ে বলেই ফেললেন, এত রোগী, এ তো মহামারী, আমার এই ছোট্ট বাড়িতে ঘরই তো মোটে দুটো, আমি একা কিভাবে সামলাবো? তার এই কথাগুলোতেই আসলে পুরো সংকটটা ফুটে ওঠে। তো সংকট যখন একেবারে চরমে, তখন রাজা একটা বেশ সাহসী পদক্ষেপ নিলেন। হয়তো কিছুটা বিতর্কিত, কিন্তু খুব জরুরি। তিনি রাজবাড়িকেই অসুস্থ প্রজাদের জন্য একটা আশ্রয় মানিয়ে দিলেন। কিন্তু এই সিদ্ধান্তটা নিতেই রাজসভার ভেতরে একটা আইডিওলজিক্যাল লড়াই শুরু হয়ে গেল। একদিকে মন্ত্রী, যিনি দেশ স্বার্থপরের মতো বললেন, রাজবাড়ি কোনো ধর্মশালা নয়, সাধারণ প্রজাদের এখানে আনা একদম ঠিক হচ্ছে না। আর অন্যদিকে রাজা, যিনি তার প্রজাদের কথা ভাবছেন, তিনি বললেন, আরে প্রজারা আছে বলেই তো রাজ্যটা আছে, তাদের বিপদে তারা রাজবাড়িতে আশ্রয় পাবে না তো আর কোথায় পাবে? আর দেখুন, রাজপরিবার শুধু মুখেই বলেনি, কাজেও করে দেখিয়েছে। রাজবাড়ির একতলাটাকে একটা অস্থায়ী হাসপাতালের মতো করে ফেলা হলো। রানীমা নিজে অসুস্থদের জল খাওয়াচ্ছেন, সেবা করছেন, এমনকি রাজাও নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর দেখাশোনা করছেন। তাদের এই কাজগুলো দেখে মন্ত্রীর ওই সংকীর্ণ চিন্তাটা আরও বেশি করে চোখে পড়ছিল। এই যে একটা ভয়াবহ সংকট গেল, এটা রাজাকে একটা নতুন জিনিস শিখিয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে এভাবে অস্থায়ীভাবে সমস্যার সমাধান করে লাভ নেই। রাজ্যের জন্য একটা স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র দরকার। রাজার এই দূরদৃষ্টিটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি ভাবলেন, আচ্ছা, এবার তো কোনোভাবে সামলে নেওয়া গেল, কিন্তু ভবিষ্যতে যদি আবার এরকম কিছু হয় তখন কি হবে? সবসময় তো আর সবাইকে রাজবাড়িতে এনে তোলা সম্ভব না। আর ঠিক এই ভাবনাটা থেকেই একটা লম্বা সময়ের জন্য সমাধানের চিন্তাটা এলো। আর এখানেই আসরে নামলেন গোপাল। তিনি শুধু সমস্যাটা নিয়েই বসে থাকলেন না, একটা দারুণ সমাধানও দিলেন। তার পরিকল্পনাটা ছিল খুব পরিষ্কার। একটা স্বাস্থ্যকেন্দ্র বানাতে হবে, যেখানে অনেকগুলো ঘর আর বেড থাকবে। 2, সেখানেই ওষুধ, খাবার আর সেবার ব্যবস্থা করতে হবে। আর 3, রাজার বাবা রঘুরাম রায়ের নামে সেটার নামকরণ হবে রঘুরাম রায় স্বাস্থ্যকেন্দ্র। পরিকল্পনাটা তো অসাধারণ, তাই না? কিন্তু সবচেয়ে বড় বাধাটা তো ছিল টাকা। একটা স্বাস্থ্যকেন্দ্র বানাতে তো অনেক খরচ, কিন্তু রাজকোষ প্রায় খালি। আর ঠিক এখানেই গোপালের বুদ্ধির আসল খেলাটা শুরু হলো। ভাবুন একবার অবস্থাটা, একদিকে প্রজাদের জন্য একটা হাসপাতাল বানানোর স্বপ্ন, আর অন্যদিকে পরের মাসেই নবাবকে খাজনা দেবার চাপ। রাজকোষে প্রায় কোনো টাকাই নেই। দেখে তো মনে হচ্ছিল এই পরিকল্পনাটা হয়তো আর বাস্তবায়িত হবে না। আর ঠিক তখনই গোপাল তার মাস্টার স্ট্রোকটা দিলেন। তিনি একটা অসাধারণ আইডিয়া বের করলেন। বললেন, প্রতিবার তো প্রজারা রাজার বাগানের আম বিনামূল্যে খায়, এবার ওটা না করে বাগানের সব আম ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হোক, আর সেই টাকাটা দিয়েই সরাসরি স্বাস্থ্যকেন্দ্রটা বানানো হবে। কি দারুণ একটা ভাবনা, তাই না? একটা বিলাসবহুল জিনিসকে জনগণের সম্পদে পরিণত করা। তো যখন মনে হচ্ছিল যে যাক, সব সমস্যার সমাধান তো হয়েই গেল, ঠিক তখনই একটা একদম নতুন, অপ্রত্যাশিত বিপদ এসে হাজির হল। আর এই বিপদটা পুরো পরিকল্পনাটাকেই প্রায় ভেস্তে দেওয়ার জোগাড় করেছিল।
সমস্যাটা হলো রাতের অন্ধকারে গাছ থেকে নাকি আম চুরি হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা এসে নালিশ করল যে এভাবে আম চুরি হতে থাকলে তারা চুক্তির পুরো টাকা দিতে পারবে না। ব্যাস, স্বাস্থ্যকেন্দ্র বানানোর স্বপ্নটা হঠাৎ করে একটা রহস্যের মধ্যে ভেসে গেল। কিন্তু গোপালের চোখকে ফাঁকি দেওয়া কি এত সোজা? তিনি ভালো করে দেখে বুঝলেন আমগুলো তো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে খাওয়া হয়েছে। এটা দেখে তিনি সঙ্গে সঙ্গে ধরে ফেললেন যে এটা কোনো বাঁদর বা বাদুলের কাজ নয়, এটা কোনো মানুষের কাজ। আর সে যেই হোক, সে ইচ্ছে করেই এই পরিকল্পনাটা নষ্ট করতে চাইছে। গোপাল আর তার বন্ধুরা মিলে তো চোর ধরার জন্যে রাতে বাগানে ওত পেতেছিল। হঠাৎ অন্ধকার থেকে একটা গলা ভেসে এলো, কিরে, সব কি তোরাই খাবি নাকি? আমার দিকেও কয়েকটা ফেল। আর ব্যাস, এই একটা কথাতেই সব রহস্য পরিষ্কার হয়ে গেল। চোর যে কে সেটা বুঝতে আর বাকি রইল না। মুহূর্তটা একই সাথে বেশ নাটকীয়, আবার মজাদারও। তো এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি, যেখানে গল্পের ভিলেন তার একেবারে উচিত শিক্ষাটা পায়। আর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনটা হয় এমনভাবে যা একই সঙ্গে বিদ্রুপাত্মক আর ভোলার মতো নয়। ঝালটা কি? ধরা পড়ার ভয়ে মন্ত্রীমশাই তার দলবল নিয়ে কাছ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে একেবারে ধপ্পাস শটটান মাটিতে পড়লেন। আর এভাবেই গল্পের খলনায়কের একটা করুণ কিন্তু বেশ মজাদার পতন ঘটল। আর এরপর যা হলো সেটাকে বলে ভাগ্যের পরিহাস। দেখুন, যে মন্ত্রী স্বাস্থ্যকেন্দ্র তৈরির সবচেয়ে বেশি বিরোধিতা করছিলেন, তিনিই হলেন তার প্রথম রোগী, সাথে তার দুই সঙ্গীও। একেই বোধহয় বলে কর্মের ফল হাতে হাতে পাওয়া। আর গোপাল তো সুযোগ থালার পাত্র নন। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কি সৌভাগ্যের দিন! আমাদের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন একেবারে তার প্রথম ৩ জন রোগী দিয়েই হল। সত্যিই এক জমকালো সূচনা। তার এই শ্লেষাত্মক মন্তব্যটা দিয়েই গল্পটা শেষ হয়। মানে, যা ঘটেছে তা এক কথায় নিখুঁত বিচার। এই অসাধারণ গল্পটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। একটা সমাজের আসল সম্পদ আসলে কি? তার রাজকোষে কত টাকা আছে সেটা, নাকি সেই সমাজের মানুষগুলো কতটা সুস্থ আছে সেটা? এই লোককথাটা আমাদের নেতৃত্ব আর সামাজিক দায়িত্ব নিয়ে অনেক কিছু ভাবায়, তাই না?